গ্যালারিতে বসে ভেঙ্কটেশ দা দেখতেন। ভেঙ্কটেশ দা একদিন আমাকে নেমে আমাকে বললেন, তুই তো আউটসাইডে গিয়ে খালি সেন্টারটা করছিস, তুই জানিস তুই ইনসাইডটা করলে ওখান থেকে গোলে মারলে গোল। আমার সাথে যারা সিনিয়র ফুটবলার ছিলেন, পিটার তঙ্গরাজ, শান্ত মিত্র, পরিমল দে, কাজল মুখার্জি, এরা আমাকে ভীষণ ভাবে খেলতে আসতো। তো আমি খুব ভালো ছোটবেলায় খেলতাম, কিন্তু পড়াশোনা একটা প্রেশার ছিল বলে ঠিক এদিক ওদিক আমি ওই খেপ খেলা। প্রথম ডুরান খেলতে যাওয়াটাই হচ্ছে আমার জীবনের প্রথম পিকে ম্যাচ নিয়ে গেলেন বাটার হয়ে, এবং গিয়েই আমি ম্যাড্রাস ইঞ্জিনিয়ারিং গ্রুপ সম্পদ গোলে ইস্টবল মোহনার হচ্ছে আমার প্রথম বড় ম্যাচ, যেটাতে আমরা 3-1 আমার গোল নিয়ে বিতর্ক চলে আসে। ভূতদা ছিল আমাদের পিতৃস্থান। এই মানুষটাকে খুব কাছ থেকে দেখেছি, যে বাবার কাছে যে আমরা আবদারটা করতাম তার থেকে অনেক বেশি আবদার বোধ হয় ভূতদার কাছে। আমি স্কুলে যখন পড়তাম আমি অ্যাথলেট করতাম। আর এখন আমাকে প্রদীপদা আমাকে কতগুলো জিনিস আমাকে দেখিয়েছিলেন, অর্জুনদাও দেখেছিলেন, যেটা উইথ দ্য বল। যে যত প্লেয়ারদের কোচিং করাচ্ছি আমি এটাই শেখাবার চেষ্টা করি যে অফ দ্য বল আর অন দ্য বলের মধ্যে কি ডিফারেন্স, কোনটা নেগেটিভ জোন কোনটা পজিটিভ জোন, এটাও এই দুটো জিনিসের খুব ভাই। আমরা খাটিয়ে শুয়েই তো চ্যাম্পিয়ন হয়েছি, কিন্তু এখন 5 স্টার হোটেলের থেকেও চ্যাম্পিয়ন হতে মানে রেজাল্ট পাচ্ছে না। আইএফটিভি নিবেদন মহারাজা তোমাকে সেলাম। এই অনুষ্ঠানে আজকে আমাদের কিন্তু একজন মহারাজ নয়, আমাদের সঙ্গে রয়েছেন জোড়া মহারাজ। কলকাতার ফুটবলে দাপিয়ে খেলেছেন। আমার সঙ্গে রয়েছেন স্বপন সেনগুপ্ত, যিনি চিংড়ি নামে পরিচিত ছিলেন ময়দানের গ্যালারির কাছে। আর আমার সঙ্গে রয়েছেন রঞ্জিত মুখার্জি, যার গোল করার দক্ষতা অনস্বীকার্য। প্রথমে স্বপনদার কাছে যাবো। স্বপনদা, তোমার জীবনের প্রথম উত্থানটা কিভাবে হলো? প্রথমে আমি 1964 না 66-এ ইরান আর ইন্ডিয়ার প্রি অলিম্পিক খেলা হয়েছিল রবীন্দ্র সরোবরে। তখন আমি তখন ল্যাংচা মিত্র কোচিং ক্যাম্পে ছিলাম। তখন মাঠে কোনো বল বই থাকতো না। তো আমাদের মোহনবাগান ক্লাব তখন ল্যাংচাদাকে বললেন যে তোমার তো এতগুলো ছেলে আছে, আমাদের বাইরে বল টল চলে গেলে কুড়োবে, সেগুলো একটা ব্যবস্থা করে দাও। তো প্রথম বল বইয়ের জন্ম আমি সেই বছরই প্রথম বল বই হয়েছিল। আচ্ছা, এই বল বই আমি তার আগে 4th ডিভিশন এখানে খেলতাম ইউনাইটেড স্টুডেন্টে, কিন্তু ওই বল বই থাকার পরে যখন আমি ইন্ডিয়ার খেলাটা দেখছি, যখন 3-1 ম্যাচটা হেরে গেছিল, তখন মনে হচ্ছিল যে আমরা এইভাবে কেন হারছি। আমিও তো একদিন এরকম যদি খেলার সুযোগ পাই, এইটাই আমার প্রথম অনুভূতি একটা আসে। তারপরে আস্তে আস্তে নিজেকে যা হয় আর কি, উইনার স্টুডেন্টকে পরে খিদিরপুরে আসলাম। খিদিরপুরে আসার পরে অচ্যুতদার হাতে পড়লাম। অচ্যুতদা আমাকে উইংয়ের যে কতগুলো টেকনিক আছে সেগুলো উনি আমাকে দেখাতেন। আমি যখন ইস্টবঙ্গ ক্লাবে সই করাবার প্র্যাকটিসে নামলাম, তখন গ্যালারিতে বসে ভেঙ্কটেশ দা দেখতেন। ভেঙ্কটেশ দা একদিন আমাকে নেমে আমাকে বললেন, তুই তো আউটসাইডে গিয়ে খালি সেন্টারটা করছিস, তুই জানিস তুই ইনসাইডটা করলে ওখান থেকে গোলে মারলে গোল হয়। আমি বললাম না, সে তো কোনোদিন করিনি। তখন ভেঙ্কটেশ দা নিজে আমাকে মানে পা দিয়ে দেখিয়ে আমাকে দেখালো। উনি তখন বয়স হয়ে গেছে, যাচ্ছে না, কিন্তু বলটা একটা রুট নিয়েছিল। তো সেইভাবে আমি তখন চেষ্টা করলাম। সেই চেষ্টা করে করে আমি পরবর্তীকালে আমি ওই ইনসাইড করে, গোলকিপার তখন থাকতো, মানে নজরটা থাকতো কাকে সেন্টার করব, কিন্তু বলটা গোলের দিকে চলে যেত। তো এরকম শিখে তারপরে আমার সাথে যারা সিনিয়র ফুটবলার ছিলেন, পিটার তঙ্গরাজ, শান্ত মিত্র, পরিমল দে, কাজল মুখার্জি, এরা আমাকে ভীষণভাবে মোটিভেট করতেন, ভীষণভাবে মেন্টাল স্ট্রেন্থ দিতেন, স্পিরিট। এদের আমি একটা এমন ফুটবলারদের কাছ থেকে এসেছি যে ফুটবলার সারা ভারতবর্ষের সেরা ছিল, তাদের থেকে হয়ে আমি ফুটবলার তৈরি হয়েছিল। অর্থাৎ আমাদের এক মহারাজা বল বয় থেকে ফুটবলার হয়েছেন, কিন্তু আর এক মহারাজা তার জীবনটা কিরকম ছিল? ছোটবেলায় তিনি পড়াশোনার অত্যন্ত মেধাবী ছিলেন, উচ্চ মাধ্যমিকে তিনি অত্যন্ত সুনামের সঙ্গে ফলাফল করেছিলেন, কিন্তু ফুটবল খেলাকে তিনি ছাড়েননি। কিভাবে হলো ফুটবল খেলাটা? অ্যাকচুয়ালি আমি মিশন মাঠে আমাদের মিশনে পড়তাম।
মিশন মাঠে অনেক বড় বড় প্লেয়াররা খেলতে আসতেন, কেষ্টপাল থেকে আরম্ভ করে সুশান্ত ঘোষ, পরিমল দে, ইভেন কি স্কুলের খেলাতেও স্বপন সেনগুপ্তও খেলতে আসতেন, মোহন সিং খেলতে আসতো। তো আমি খুব ভালো ছোটবেলায় খেলতাম, কিন্তু পড়াশোনা একটা প্রেশার ছিল বলে ঠিক এদিক ওদিক আমি ওই খেপ খেলা টাইপের খেলতাম না। করতে করতে যখন হায়ার সেকেন্ডারি পাস করলাম, তখন আমি হায়ার সেকেন্ডারি পাস করার পরে আমি কলেজে ভর্তি হলাম। কলেজ ফুটবল যখন খেলছি, তখন প্রথমে ফকিরচাঁদ কলেজে এসে ডবল হ্যাট্রিক করলাম, সেটা কাগজের নামটা বেরোলো। তো ওটা আমাকে একটা উৎসাহ দিল, এবং আমি আমার মনে আছে আমি যখন উত্তর 24 খেলছি, তখন উত্তর আর দক্ষিণ দুটো একসঙ্গে মানে টিম হতো। তো হ্যাঁ, 70 সালেতে যখন প্রথমবার 24 খেলতে গেলাম, হুগলির এসে ফাইনালে দুর্গাপুরেতে, ওদিকে বিজয় দেখপতি, সুরেশ সেনগুপ্ত, ওরা তখন অত নাম করেনি, ওরা খেলছে, আর আমরা এদিকে আমি, প্রশান্ত মিত্র, এরা আমরা খেলছিলাম। তো সেই ফাইনালেতে আমি সে বছরে ওই ইন্টার ডিস্ট্রিক্ট খেলায় বেস্ট করার হই, এবং পিকে ব্যানার্জি তখন সবে কোচিং এসেছেন বাটা ক্লাবে। আমাকে উনি বললেন যে তুমি কোথায় থাকো, আমি বললাম যে খড়দার রহড়ায়। উনি আমায় বললেন তুমি ডুরান্ড খেলতে যাবে, তো আমি তো অবাক হয়ে গেলাম। তো যাই হোক, প্রথম ডুরান্ড খেলতে যাওয়াটাই হচ্ছে আমার জীবনের প্রথম। পিকে ম্যাচ নিয়ে গেলেন বাটার হয়ে, এবং গিয়েই আমি ম্যাড্রাস ইঞ্জিনিয়ারিং গ্রুপ সম্পদ গোলে নেবেই গোল করলাম। তো তার পরের বছর থেকেই আমি বাটায় 2 বছর খেলে খিদিরপুরে এলাম। খিদিরপুরেও আমি 2 বছর খেলেছিলাম অচ্যুতদার আন্ডারে। তারপরে আমাকে প্রথমে মনমান খেলতে বলে, কিন্তু আমি এমন একটা বছরে ইসবাল সই করলাম, যেটা ইসবনের একটা খুব ক্রুশিয়াল ইয়ার। মহাস্পোর্টিং এর এই 34 থেকে 38 এই 5 বছর রেকর্ড ভাঙার বছর ছিল, এবং সেই বছরতে শ্যাম থাপাকে ইসবল নিয়ে আসে। তো আমি তো সেই বছরেতে আকবরের সঙ্গে জয়েন্ট হলাম, মানে স্কোরার হলাম। এবং সেই বছরের ইসবল মহড়ান হচ্ছে আমার প্রথম বড় ম্যাচ, যেটাতে আমরা 3-1 আমার গোল নিয়ে বিতর্ক হয়েছিল। লাস্ট গোলটা আমি করেছিলাম, এবং সেইটাতে সেই চ্যাম্পিয়নশিপের ওটা হাবিব মারতে বেরিয়ে যায়। তখন এটার মানে ফলাফলটা বেরোয় যে নেক্সট চ্যাম্পিয়ন ইসবল, সেটা হচ্ছে যেদিন সেদিনকে মনমান ইসবল ম্যাচ ছিল আইপিএল ফাইনাল 29 সেপ্টেম্বর। তো আমার মনে আছে পিকে ব্যানার্জি বললেন যে তোমরা যে একটা মানে চ্যাম্পিয়নের মতো খেলেছো, সেটা প্রমাণ করো ফাইনালে। আলটিমেটলি সেই ফাইনালে মনমান টিম যথেষ্ট ভালো টিম ছিল, লিগেতে শ্যাম থাপা একটা গোল করেছিলেন, কিন্তু সেই ম্যাচেতে আমার জীবনের প্রথম বড় ম্যাচ, তো সেটা রেজাল্ট হলো 5-0। 5 গোলের প্রথম 3টে গোলের মধ্যে 3টেতেই 2টো অ্যাসিস্ট, একটা আমার নিজের মাঠের মানে মাঝ মাঠ থেকে গোল, এই আমার উত্থান। তারপরে তো আমি একদমই তাই। দুই মহারাজ কিন্তু একজনের নাম বললেন যিনি ফুটবলের রাজাধিরাজ, তিনি হচ্ছেন অচ্যুত ব্যানার্জি। খিদিরপুর ক্লাবে পরিচালিত হয়েছে অচ্যুত ব্যানার্জির কোচিং এ। এই অচ্যুত ব্যানার্জিরা কোথায় গেলেন স্বপনদা আজকে? ব্যাপারটা হলো, অচ্যুতদাকে আমরা যখন আমি প্রথম দেখি, তখন ভেবেছিল এই বুড়ো মানুষটা কি করবে। অ্যাকচুয়ালি অচ্যুতদা তখন বয়স হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে, পাকা চুল, তাহলে এই বুড়ো মানুষটা, তখন আমরা ছোট। কিন্তু অচ্যুতদার যে কমান্ডিং, যে ভাষায় উনি আমাদের শেখাতেন, খুব সহজ ভাষায়, এবং ওই বয়সে আমাদের ডেমো করাতেন, অর্থাৎ ডেমনস্ট্রেশনটা করাতেন সেইভাবে। তো অচ্যুতদা বলতে গেলে আমার উত্থানের সবচেয়ে বড় গুরু হলো অচ্যুতদা। অর্থাৎ এক মহারাজা বললেন যে তার গুরু হচ্ছেন রাজাধিরাজ অচ্যুত ব্যানার্জি, এবং রঞ্জিত মুখার্জিও নিশ্চয়ই বলবেন যে অচ্যুত ব্যানার্জি, তাই তো? হ্যাঁ, কারণ অচ্যুতদার সবচেয়ে বড় গুণ ছিল যে অচ্যুতদা না, মানে উনি সাইকোলজিটা রিড করতেন না, সবচেয়ে কে কোন পজিশনে এফেক্টিভ হবে সেটা উনি খুব ভালো করে জানতো। তা আমি মূলত তলা থেকেই খেলার স্ট্রাইকার ছিল, ছোটবেলায় জেলায় খেলতাম, একদম তলা থেকে কাটাকাটি যেতাম। কিন্তু উনি আমাকে মোটামুটি বক্সের কাছে, যেহেতু আমার হেডিংটাও খুব ভালো ছিল এবং আমার শুটিংও ভালো ছিল, তো অচ্যুতদা পরেই তো পিকে ম্যাজির কাছে পড়ে গেছিলাম। আমার লাগ ভালো যে আমি দুটো ভালো লোকের কাছে পড়েছিলাম বলে আমি মানে অন্তত তৈরি করতে পেরেছি স্ট্রাইকার হিসেবে। আর একটা কথা জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে বুধনাথ বিশ্বাসের নামটা বোধহয় অটোমেটিক্যালি চলে আসে। ভূতদা ছিল আমাদের পিতৃস্থানীয় আমার কাছে, কারণ আমার বাবা 1966 সালে মারা যান, আর আমি 67-তে খিদিরপুরে আসি। তো ভূতনাথদা উনি আমাকে সন্তানের মতো দেখতেন, এবং আমার বাড়িতে আসতেন। আমি যদি একদিন প্র্যাকটিস না আসতাম, আমার বাড়ি চলে যেতেন। তখন আমার বাড়িতে উনি এমন কি বলতে নেই, অনেক বাজার টাজারও করে দিয়ে আসতেন, মানে কলকাতা থেকে নিয়ে যেতেন। তো এই মানুষটা
তো আমি 3 বছর খেলেছি খিদিরপুরে। তো এই মানুষটাকে খুব কাছ থেকে দেখেছি যে বাবার কাছে যে আমরা আবদারটা করতাম তার থেকে অনেক বেশি আবদার বোধহয় ভূতদার কাছে করতাম। ঠিক তাই। রঞ্জিত, তোমার অভিজ্ঞতা কি একই রকম? প্রায় একই রকম। তার সঙ্গে একটা কথা আমি বলছি, সেটা হচ্ছে যে তখনকার দিনে স্বপনদাও স্বীকার করবেন, তখনকার দিনে জেলায় এমন এমন লোক থাকতো, যেমন আমি খর্দাতে, আমি চিন্ময় আর ভাস্কর্যে বড় হয়েছি। আমাদের ওখানে যে কোনদিন বল খেলতো না, বোধহয় সব মিলিয়ে 37 কিলো ওয়েট হবে তার। লোকটার নাম কালিদাস মুখার্জি। তো কালিদাস মুখার্জি কথা না বললে না। সন্তোষ বাগচি ব্যারাকপুরে, আমাদের মানুদা ছিলেন ইয়েতে সোদপুরে, দীপু গড়গড়ি রিসরায়। তো এইরকম জাতীয় লোকজন সংখ্যা এখন কমে গেছে যারা হাতে ধরে। ফুটবল স্কাউটদের সংখ্যা কমে গেছে, যারা খেলোয়াড়দের জহরি চোখ দিয়ে জহর চিনে নিতেন। স্বপনদা, একটা কথা জিজ্ঞেস করি, তোমরা এই ভূমিকাটা নিলে না কেন? তোমরা কেন ওই অচ্যুত ব্যানার্জি ছেড়ে যাওয়ার যদি পা করা হয় না? অচ্যুত ব্যানার্জির মতো হলে না কেন? আমি তো ফুটবল ছাড়ার পরে আমি এনআইএস করেছি, তারপরে আমি সি লাইসেন্স করেছি, আমি কলকাতা মাঠে কোচিং করেছি, আমি আসামে কোচিং করেছি, আমি মেঘালয়ে কোচিং করেছি, আমি সব জায়গায় দিল্লিতে কোচিং করে এসেছি। আমি তো কোচিং লাইনে চলে গেছি। এরপরে আমি ফুটবল ছাড়ার পরেই কোচিং লাইনে চলে এসেছি। কলকাতা মাঠে শালকিয়া ফ্রেন্ডস বি গ্রুপে নেমেছিল, তাকে এ গ্রুপে তুলেছিলাম, তখন এ গ্রুপ ছিল বি গ্রুপ। ওয়ারি ক্লাব সেকেন্ড ডিভিশনে নেমেছিল, তাকে আমি ফার্স্ট ডিভিশনে তুলেছি। তারপরে আমি সেলে চাকরি করতাম, আমাকে আমার অশোক খান্না ছিলেন আমাদের স্পোর্টস ডিরেক্টর, উনি আমাকে বললেন তুমি সেলের চাকরি করে তুমি অন্য ক্লাবে করছো কেন, সেলে করছো না? তখন সেলের জহর দাস, প্রদীপ চৌধুরী এরা ছিল। জহর দাসে তখন সরিয়ে আমাকে ঢোকালো। আমি তখন দেখলাম সেল তখন বি গ্রুপে, বি গ্রুপ থেকে এ গ্রুপে তুললাম, তারপরে ওখান থেকে সুপারে তুললাম। সুপারে তোলার পরে আমি 2 বছর করার পরে আমাদের তখন বিআরএস এ একটা বড় সুযোগ এসেছিল। তখন অশোক খান্না বললেন তুমি বিআরএস নিয়ে নাও, তুমি দিল্লি চলো, আমি দিল্লিতে তোমাকে দেবো। তখন চলে গেলাম দিল্লিতে ইন্ডিয়ান ন্যাশনাল। যাওয়ার পরে দেখলাম যে অশোক খান্না ওখানকার স্পন্সরশিপ, সেল স্পন্সর করে, অশোক খান্না ওখানে একটা বড় পোস্টে আছেন। তো আমরা লিগ খেলা চালু হলো, আমি লিগে ওখানে রানার্স হলাম। তারপরেই এমন একটা ঘটনা হলো, অশোক খান্না মারা গেলেন। তারপরে ওখানে আমাদের নর্থ জোন থেকে 4টে টিম বাছা হয়েছিল, সেই চ্যাম্পিয়ন হয়ে আমরা পন্ডিচেরি গেছিলাম ন্যাশনাল খেলা, এই আই লিগ খেলার জন্য। তখন আই লিগ ছিল, আইএসএল ছিল না। তখন আই লিগে আবার ডেম্পো নেমে গেছিল, ইন্ডিয়ান ব্যাংক নেমে গেছিল, আর সেখানে আমাকে ফাইট করতে হচ্ছে। আর আমার গ্রুপে ডেম্পো ইন্ডিয়ান ব্যাংক দুটোই পড়েছিল, আমি দুটোর সাথে হেরেছিলাম, একটা ম্যাচে ড্র করেছিলাম। তো ওইখান থেকে ব্যাক করলাম। ব্যাক করার পরে আমি এখানে এসে সেন্ট জেভিয়ার্সকে ঢুকলাম, সেন্ট জেভিয়ার্স স্কুল, সেখানে 7 বছর ছিলাম। সেখানে টিটিএস টুর্নামেন্ট একটা হয়, স্কুলের সবচেয়ে বড় টুর্নামেন্ট, প্রায় 230-35টা স্কুল খেলে। সেখানে সেন্ট জেভিয়ার্সকে চ্যাম্পিয়ন করলাম। করার পরে আবার সেল আমাকে ইনভাইট করে, যে সেল আবার সেকেন্ড ডিভিশনে নেমে গেছে, মানে খোলা মাঠে একটা 20-25 লাখ টাকার টিম, সে খোলা মাঠে খেলবে, অফিস টিম। যাই হোক, আমি আবার ওটা ছেড়ে সেলে চলে গেলাম। ওখান থেকে আবার তুললাম ফার্স্ট ডিভিশন তুললাম, একাডেমিতে আমি 3 বছর ছিলাম, তারপরে আস্তে আস্তে ছেড়ে দিয়েছি। রাইট। অর্থাৎ আমরা বুঝতে পারলাম স্বপন সেনগুপ্ত ফুটবলার করার কারিগর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। রঞ্জিত, ফুটবল প্রাক্তন খেলোয়াড়রা তারা নিজেদের মধ্যে এত দলাদলি, এত ল্যাঙ্গমারামারি যে তারা এই জায়গাটাতে আসতে পারেন না কেন? অনেক কথা বলতে গেলে অনেক কথা। আমিও তো খেলা ছেড়েই কোচিং এসেছি। আমি, শ্যামল ঘোষ আর সুরজিৎ 3জন বন্ধু ছিল। তো সুরজিতের নিজেতেই ও ঠিক করেছে যে কোচিং এও আসবে না। তো আমি আর শ্যামল রাজস্থান ক্লাব, আমি খিদিরপুর ক্লাবে 5 বছর কোচিং করলাম। তারপরে আমি এরিয়ান ক্লাব, সিটি ক্লাব, আমি জুনিয়র দিনে কাজ করতে ভালোবাসি এবং আমি 3-4 বার বাংলা দলকে নিয়েও গেছিলাম। খর্দা একাডেমি এবং আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু আমরা চেষ্টা করছি। আজকেও আইপি অফিসে এসেছি একটা আলোচনা করতে, যে আমি আর স্বপনদা জেলার ফুটবল বন্ধ হয়ে গেছে অনেকদিন, সেটাকে
নিয়ে আমরা চেষ্টা করছি যাতে মানে ডেভেলপ করে, একদম তাই। মানে ইউথ ডেভেলপমেন্ট। তোমার সঙ্গে আমি 3টে ওয়ার্ল্ড কাপ গেছি, তুমি জানো যে আমি কাজ করার চেষ্টা করেছি। তো মানে দেখে শেখা যায়, অনেক কিছু শিখেছি। এটাই যদি আজকে আমাদের বয়স হয়েছে, আমরা যদি পরবর্তী জেনারেশনকে দিয়ে যেতে পারি সেইটাই চেষ্টা করছি। না, আমার প্রশ্ন হচ্ছে যে সিনিয়র প্লেয়াররা যারা আগেকার দিনের খেলোয়াড়, তারা একে অপরের দেখা হলেই যে একটা কিরকম, এটা তো দুর্ভাগ্যের ব্যাপার যে সবাই করে না। কিন্তু যেমন একটা কথা বলছি, বছর 25 আগে মিথুন চক্রবর্তী এসেছিল। ও ও ও ফুটবল ভালোবাসে বলে এটা করেছিল, সব প্লেয়াররা মিলিয়ে আমরা ছিলাম সেখানেও। কিন্তু মিথুনের দোষ নেই, মিথুন নিজে অন্তত 20টা ম্যাচ খেলেছিল। একটা বড় অঙ্কের টাকা উঠেও ওইটাকে রাখতে পারা গেল না। তো সেটা এটা প্লেয়ারদের মধ্যে একটা আমার সেটাই বক্তব্য। এবং একটা কথা, তুমি সুরজিতের কথা বললে, ময়দানে একটা গুজব খুব চালু হয়েছিল যে তুমি সুরজিতের শালা বা সুরজিৎ তোমার শালা। হ্যাঁ, এটা কেন গল্পটা? এটা 78 সালের এটা গল্পটা হচ্ছে যে, আমার যেটা মনে হয়, আমার তো এক বন্ধুত্ব ছিল ঠিকই, সেটা হচ্ছে 78-এ সুরজিৎ ক্যাপ্টেন ছিল। কিন্তু যেহেতু মানে 78-এর ফেডারেশন কাপটাতে সুরজিৎ রেড কার্ড খেয়েছিল শিবাজির সঙ্গে একটা কলিশন হয়। তো 78-এর ক্যাপ্টেনশিপ প্রথম 2টো ম্যাচ সাসপেন্ড ছিল বলে আমি ক্যাপ্টেন হয়ে নেমেছিলাম। তো আমি একটা 7 গোলে জিতেছিল লিসবন, একটা 2 গোলে, 9 গোলের মধ্যে 5 গোল করেছিলাম আমি। তো যেহেতু যেদিনকেও মানে ফার্স্ট ম্যাচ ক্যাপ্টেন হয়ে নামবে, থার্ড ম্যাচটায়, সেদিনকেও টেন্টে এসে ওর বাবাকে চিনতে পায়নি, বাবাকে ঢুকতে দেয়নি, সেটাতে ও রাগ করে চলে গেছিল। এবং তরুণ বোস এবং সমর চৌধুরী গিয়ে ওকে অফিস থেকে নিয়ে আসে। এবং কিভাবে জানি না, তরুণ বোস ওকে হয়তো স্ট্রাইকার খেলতে বলায়, আমি একটু অভিমান করে বলেছিলাম আজকে আমি তাহলে খেলবো না। তো সেই দিনকে আমি খেলিনি। সেটা আমার হয়তো একটা অভিমানে করেছিলাম, হয়তো ভুল করেছি। কারণ সেই ম্যাচটা আমরা ওয়ারির কাছে 1 গোলে হেরে গেছিলাম, মাঠে খণ্ডযুদ্ধ হয়ে গেছিল। তো তাতে একটা রটে গেল যে সুরজিৎ, আমি খেলিনি বলে সুরজিৎ খেলেনি। এবং এটা একটা কারণ, কেউ বলতো যে আমার বোনের সঙ্গে ওর বিয়ে হবে, কেউ এই রটনাটা আমরা বারবার শুনেছি। তবে এই রটনায় গুঞ্জনই, যেমন চিংড়িদা বা স্বপন সেনগুপ্ত ডান প্রান্ত দিয়ে বল নিয়ে যখন ছুটতেন, যারা দেখেছেন তাদের মনে থাকবে যে সুরজিৎ সেনগুপ্ত পরবর্তী প্রজন্মে এলেন, কিন্তু স্বপন সেনগুপ্ত সেই এই ছোটার ব্যাপারটা কিরকম ছিল? আমি স্কুলে যখন পড়তাম, আমি অ্যাথলেট করতাম, 100 মিটার টানতাম। এবং 100 মিটার আমি 11 পয়েন্ট সামথিং কিংবা 12 সেকেন্ডে, 11 সেকেন্ড পয়েন্ট কিছু 12 সেকেন্ডে আমি 100 মিটার টানতাম। আমি ইন্টার ডিস্ট্রিক্টে স্কুল লেভেলে জুনিয়র গ্রুপে আমি 4th হয়েছিলাম। এরকম আমি যখনই আমার অ্যাথলেট হতো, আমি অ্যাথলেটে নাম দিতাম। এখন আমাকে প্রদীপদা আমাকে কতগুলো জিনিস আমাকে দেখিয়েছিলেন, অচ্যুতদাও দেখেছিলেন, যেটা উইথ দ্য বল, অফ দ্য বল, দু রকম রান। উইথ দ্য বল, তুমি যত বলটার মধ্যে যত স্টেপে তুমি যাবে, তার স্পিডটা, তুমি যখন শুধু বলটা নিয়ে দৌড়াবে, তার স্পিডটা অনেক বেড়ে যায়। কারণ এই যে বলটা আমি যাচ্ছি, এটা কন্ট্রোল, বলের স্ট্রোকের পরে কন্ট্রোল। তারপরে যদি আমি শুধু এক পায়ে যদি দৌড়াই, তখন স্পিডটা বেড়ে যায়। কথাটা হলো যে আমি রাইট উইঙ্গার, লেফট উইঙ্গার, স্ট্রাইকার সব পজিশনে খেলেছি, ইস্ট বেঙ্গলে খেলেছি। কারণ 70-তে যখন এশিয়ান গেমস হয়, তখন হাবিব, শ্যামতাপা এরা চলে যায়। তখন ফরওয়ার্ড লাইনে আমি, কালীবাবু আর অশোক চ্যাটার্জি, কেবি শর্মা, বিখ্যাত কেবি শর্মা, কেবি শর্মা আর অশোক চ্যাটার্জি, এই 3 জন ফরওয়ার্ড। তো আমি স্ট্রাইকার জোনে খেলতাম। অশোকদা রাইট আউটে চলে গেল, আবার আমাকে অনেক সময় লেফট আউটে খেলেছে, প্রদীপ আমাকে লেফট আউটে ইউজ করেছে। তো আমি একটা জিনিস আমার খুব ইয়ে লাগতো যে ডিফেন্ডারকে আমি আগে দেখতাম। আমাকে প্রদীপদা বলেছিল যে ডিফেন্ডার দেখবি, যে রাইট ব্যাক খেলে তার বাপাটা দেখবি, আর যে লেফট ব্যাক খেলে তার ডান পাটা দেখবি, তাহলে তুই বেরোতে পারবি। কারণ 2 পায়ের ব্যালেন্সটা কমে যায়। লেফট ফুটের যে স্ট্রেংথটা থাকে, রাইট ফুটের স্ট্রেংথটা থাকে না। রাইট ফুটে যা স্ট্রেংথ থাকে, লেফট ফুটে তার থাকে না ব্যালেন্স। তো আমি এইভাবে আমি সুধীরকে সামনে রেখে, আমি অনেক সময় কালীবাবুকে সামনে রেখে, আমি যারা স্ট্রং ছিল, নাইমদাকে সামনে রেখে আমি প্র্যাকটিসটা করতাম।
অর্থাৎ আমরা বুঝতে পারলাম একটা স্বপনদা খুব দুরন্ত কথা বলেছেন, সেটা হচ্ছে অফ দ্য বল এবং অন দ্য বল। আর রোজি, তোমার নিশ্চয়ই মনে আছে অফ দ্য বল আমরা একটা দৌড় দেখেছিলাম, মারাদোনার ক্যানিজিয়া গোলটা করলেন, একদম একদম একই আমি রকম মাঠেও ব্যাপার ছিলাম। যেটা স্বপনদা বলছেন। যদিও দুস্তর ব্যবধান রয়েছে খেলা, কিন্তু তা সত্ত্বেও বলতে পারি যে ওয়ার্ল্ড কাপের অভিজ্ঞতা রঞ্জিত সেভাবে কাজে লাগলো কি? আমার তো অনেক কাজে লেগেছে, কারণ আমি এই 3টে ওয়ার্ল্ড কাপ গেছি, শুধু তো খেলা দেখতে যাইনি, তার সঙ্গে নিজেকে। না, ব্যক্তিগতভাবে তোমার কাজে হ্যাঁ আমার সেটা কি প্রতিফলন ঘটাতে পারলে? হ্যাঁ, আমি ছোট থেকেই আমার একটা জিনিস ছিল, স্ট্রাইকার এবং গোলকিপারদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে কনফিডেন্স। তো আমি খুব কনফিডেন্স ছিলাম গোল করার ব্যাপারে। ছোট থেকেই আমাকে কেষ্টপাল শিখিয়েছিলেন। কেষ্টপাল মানে শ্যামনগরের একজন বিখ্যাত স্ট্রাইকার। উনি বলেছিলেন যে জলে নেবে তুমি হিট করো। আমি জলেতে নেবে বল নিয়ে আমি উঠতে, জল ভারী তো, তাতে আমার জাম, আমি স্টেইং ইন দ্য এয়ার খুব ভালো হতো। 2 নম্বর বাঁ পা ডান পা, যেটা স্বপনদা বলছে, আমি উইংয়েও খেলতাম। এইটা কি হচ্ছে, একটা প্লেয়ার যখন খেলে তার একটা হচ্ছে মানে অফ দ্য বল আর অন দ্য বল, এটা একটা মারাত্মক কথা। সেটা হচ্ছে যে আমি ম্যাক্সিমামটাই অফ দ্য বল, যখন বল আসতো তখন আমি প্লেয়ার থেকে সরে যেতাম। এটা শিখেছিলাম কেষ্টপালের কাছ থেকে, এবং যার জন্য আমি এত গোল করতে পেরেছি। এবং বক্সের মধ্যে কনফিডেন্স যদি মানে নষ্ট হয়ে যায়, গোল করা যায় না। তো সেই ক্ষেত্রে আমি নিজের ওইটা বজায় রেখেছিলাম। আর 2 নম্বর কথা হচ্ছে যে যত প্লেয়ারদের কোচিং করাচ্ছি আমি এটাই শেখাবার চেষ্টা করি যে অফ দ্য বল আর অন দ্য বলের মধ্যে কি ডিফারেন্স, কোনটা নেগেটিভ জোন কোনটা পজিটিভ জোন। এটাও এই দুটো জিনিসের খুব ভাইটাল ব্যাপার। এটা আমি নিজেও যেমন করেছি, আমি যতদিন খেলেছি আমি কাউকে ভয় ডর পাইনি। আর তুমি তো দেখেছো যে বক্সের মধ্যে আমি যে কোনো সময় যে কোনো গোলকিপার বা যে কোনো স্টপারের মাথার উপর উঠে পড়তাম। তো সুতরাং এরকম অশোক চ্যাটার্জিকে দেখে শিখেছি। অশোক চ্যাটার্জির ওই হাইটে লড়াই, স্বপনদাকে দেখে, স্বপনদার একটা মস্ত গুণ কি ডান পা ডান পা, যেটা আমি খেলেছি হরজিন্দর সিং, সুরজিৎ সেনগুপ্ত, উলগানাথন, সুভাষ ভৌমিক, মূলত এদেরকে পেয়ে। স্বপনদাকে আমি 3 বছর পেয়েছিলাম, কারণ আমরা 100 ট্রফি খেলতে গেছিলাম 73 সালে। তো সুতরাং এই দেখে দেখে শেখা যায়। তো এখন যেটা হয়ে গেছে, আইকন কমে আসছে কলকাতা বেঙ্গলে, যার জন্য কিন্তু দেখে শেখার জায়গাটা, আজকে এটা নিয়ে আলোচনা করছিলাম। এইটা আগামী 1-2 বছরের মধ্যে যদি কিছু ভালো প্লেয়ার তৈরি হতে পারে, তো ফুটবলের নিশ্চয়ই ডেভেলপমেন্ট, ফুটবলের ডেভেলপমেন্ট হবে। কিন্তু স্বপনদা কেরিয়ারে মোস্ট রেসপেক্টেড অপোনেন্ট কে ছিল, মানে যাকে দিয়ে ভয় পাওয়া যেত ডিফেন্ডার? ভয় না বলে সমীহ বলতে পারি আমি। সত্যি বলতে সত্যি বলতে গেলে আমি যে সময়টা খেলেছি, সারা ভারতবর্ষে যত ডিফেন্ডার ছিল আমার কাছে খুব একটা কঠিন ছিল না। এমনকি সুধীর কর্মকার, আমি যখন মোহনবাগানে গেলাম, সুধীর কর্মকার ইস্টবেঙ্গলের রাইট ব্যাক, আমি মোহনবাগানের লেফট আউট, রাইট আউট উলগানাথন। তখন খেলাটা ড্র চলছে, সেমিফাইনাল ম্যাচ ইয়েতে ন্যাশনাল স্টেডিয়ামে খেলা হচ্ছে দিল্লি ডুরান্ড কাপে। তো খেলাটা ড্র চলছে এবং দুটো দলই খুব রাফ অ্যান্ড টাফ খেলছে। আমাদের বরুণ মিশ্র হাফ ছিল আর প্রসূন ব্যানার্জি হাফ ছিল। হঠাৎ আমি একটা বল নিচে নেমে এসেছি, প্রসূন আমাকে বলটা বাড়িয়েছে, আর সুধীর দেখছি ওখান থেকে এসে আমাকে একটা ট্যাকেল করতে এসছে। আমি পায়ের ফাঁক দিয়ে বলটা নিয়ে গিয়ে একদম ফার্স্ট পোস্টে চলে গেছি। গিয়ে দেখি স্পিডটা ছিল তো, সব ডিফেন্ডার বিট করে গিয়ে ফার্স্ট দেখি উলগানাথন দাঁড়িয়েছে, উলগান গোল। ওই গোলটা হয়ে গেছিল। তো সুধীরকে আমি একবারই টপকাতে পেরেছি, কিন্তু সুধীরের বিরুদ্ধে তো বেশি খেলিনি। তো অন্যান্য ডিফেন্ডারদের আমার কাছে খুব একটা কঠিন লাগতো না, কারণ যেটা ছিল আমার স্পিডটা ছিল, ওই স্পিডের কাছে ডিফেন্ডাররা সাধারণত স্লো হয়। আর বাইরে বসে থাকলে আমি খেলা দেখতাম যে একটা ডিফেন্ডার, যেরকম ভাটিয়া বলে একটা ডিফেন্ডার ছিল, ভাটিয়া খুব মারতো জেসিটির ইয়ে হয়ে খেলতো, জেসিটির হয়ে খেলতো। আমি সেমিফাইনাল ম্যাচ ওই মোহনবাগান আর ইয়ে জেসিটি, তো জেসিটি না, মোহনবাগান বিএসএফ মোহনবাগান বিএসএফ সেমিফাইনাল ম্যাচ। আমি রাইট আউট ওর লেট ব্যাক, আমি কিছুতেই বেরোতে পারছি না, কারণ ও এত বড় পা দিয়ে আমাকে এমন ভাবে আটকে রাখতো। আমাকে হাফ টাইমে মান্নাদা বসিয়ে দিলেন, বলে স্বপন তুই বস, বলে কেষ্ট মিত্রকে নামালো। আমি বসে দেখলাম যে আমি এত ডিফেন্ডারকে কাটিয়েছি, একে পারছি না কেন। তারপরে দেখছি যে ও যখন ট্যাকেলটা করে, ওর একটা পা থেকে আরেকটা পায়ের গ্যাপটা অনেক বড়। তো আমি যদি দূর থেকে ওর পায়ের ফাঁক দিয়ে নিয়ে চলে যাই,
আমি বল নিয়ে বেরিয়ে যাবো। রাইট। তো ফাইনালে উঠেছে, আমরা তখন ন্যাশনাল স্টেডিয়ামে আমাদের ক্যাম্প ছিল, খাটিয়াতে শুয়ে আছি, মান্নাদা আসলো, মান্নাদা এসে বলছি কিরে কালকে তো ভাটিয়া, আবার ফাইনালে ওদিক দিয়ে ওই লিডার্স ক্লাব, বিএসএফ না লিডার্স ক্লাব ইন্দার, বলো ওই তো কালকে তো আবার লিডার্স ক্লাবে ফাইনাল, ওরা ওর দিকে ফাইনালে উঠেছে মোহনবাগানকে হারিয়ে। তো বলে কি করবি, না ইজমলকে হারিয়ে, তাহলে কি করবি, বললাম আমার কোনো অসুবিধা হবে না, আপনি আমাকে রাখুন। বলো ঠিক আছে। ওই ম্যাচে আমি উলগারকে দিয়ে হ্যাট্রিক করিয়েছি। রাইট। প্রথম বলটা আমি যখন ফার্স্ট বল পেয়েছি, প্রথমে অ্যাবডোমিনালে জোরে চেপে মেরেছি, ওর লাগার পরে তারপরে এই জায়গায় করতে না ঘুরে যেত, আর আমি বল নিয়ে চলে যেতাম। 3টে বল উলগাগান দিয়ে হ্যাট্রিক করেছিল। যে কারণে তোমাকে খানিকটা বলা হতো চুক্কিবাজ। গ্যালারির নাম ছিল যে স্বপন সেনগুপ্ত যখনই বল ধরবে চুক্কিবাজ দিয়ে বেরিয়ে যাবে। অর্থাৎ স্বপন সেনগুপ্ত কিন্তু শুধুমাত্র যে চুক্কিবাজ তা নয়, স্বপন সেনগুপ্ত বিপক্ষের খেলোয়াড়ের ভুল ত্রুটিটা খুব ভালো মতো লক্ষ্য করতেন, যেটা রঞ্জিতও করতেন। রঞ্জিত, একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে স্বপনদার মোস্ট রেসপেক্টেড অপোনেন্ট তো সেইভাবে কাউকেই পাওয়া গেল না, তোমার কি কোনো রেসপেক্টেড? আমি শুরু করেছিলাম যখন কলকাতা মাঠে, তখন একটা মানে ডিফেন্ডারকে একটু সমীহ করতাম, কারণ বড্ড উল্টো পাল্টা চালাতো, শ্রীপ্রসাদ, উনিও ফেস করেছেন। হ্যাঁ, কিন্তু ওনাকে ওই চুক্কি মারলে বেরিয়ে যেতে পারতো। ওই একটা পরবর্তী পর্যায়ে গুরদেব সিং আর ভাটিয়া, অ্যাকচুয়ালি আমি তো, আমার তো ভয় ছিল না, আমি ডাইরেক্টলি গায়ে ঢুকে পড়তাম, যার জন্য কিছু করতে পারতো না। হ্যাঁ, তো আমি খুব একটা মানে ভয় নিয়ে ফুটবল কখনোই খেলিনি, যতটুকুনি খেলেছি আমি আমার সাহস ছিল বরাবরই। আর সেরকম ভাবে আর একটু একসঙ্গে বেশি খেলেছি, ওপোনেন্টে একবার খেলেছিলাম, সেটা হচ্ছে ও খুব, ওর মধ্যে মানে অনেক কোয়ালিটি ছিল, কেন বলবো, ও খুব ভালো খেলেছে 8-10 বছর। আমি ওর অপোনেন্টে খেলেছি তখন আমি মোহনবাগানে খেলি, সেটা হচ্ছে মনোরঞ্জন ভট্টাচার্য। ও খুব কুইক বডিতে চলে আসতো এবং পাওয়ারও ছিল প্রচন্ড। তো সেই জন্য ভয় করে খেলেছি এরকম তো আমার মনে পড়ে না কাউকে ভাবে। সেই কারণেই রঞ্জিত মুখার্জি কিন্তু বাঙালি খেলোয়াড়দের মধ্যে হাই স্কোরার আবার একটা বিরাট বড় ভূমিকা নিয়েছিল, এবং আমি যদি ভুল না করি তাহলে 77ও হাই স্কোরার হয়েছে। আমি আফগানিস্তানে খেলতে গেছিলাম ইন্ডিয়া টিমে হয়ে, সে বছর ইস্টবেঙ্গল টিম ভেঙে গেছিল, আমি ওখান থেকে ফিরে এসে খেলেছিলাম, সেই বছরে হাই স্কোরার হয়েছিলাম একলা 18 গোলে। সে বছরে ইস্টবেঙ্গল মানে আমি হাই স্কোর এবং চ্যাম্পিয়ন হয়েছিল। তো হাই স্কোরের জন্য তখন কেউ খেলতো না, টিমটা জিতবে এটা ভেবেই তখনকার দিনের প্লেয়াররা খেলতো। অসীম মৌলিক ছিলেন, আমি খেলা দেখেছি কি ধরনের স্ট্রাইকার ছিলেন, হাবিব আকবর, হাবিবদার টেনাসিটি, ইভেন আরেকটা প্লেয়ার নাম বলতে হয় যে সত্যি কথা বলতে আজকালকার দিনে যদি, এখন তো সিস্টেমে খেলা হয়, আমি আজকে 50 বছর অতিক্রান্ত, আমি বলবো আজকালকার দিনে একটা নাম বলছি, যে সিস্টেমে হোক, আমি ওই রকম ওই হাইটে ওই রকম লড়াকু মানে মিডফিল্ডার খুব কম দেখেছি, সেটা গৌতম সরকার। আমি অনেক প্লেয়ার সঙ্গে খেলেছি, ও আজকের দিনে দাঁড়িয়ে তখনকার খেলা খেলতো। রাইট, অর্থাৎ সময়ের আগে ভাবতেন গৌতম সরকার। আমার শেষ প্রশ্ন এবারে দুজনের কাছে, সেটা হচ্ছে যে এই যে আজকের খেলোয়াড়রা খুব বেশি সুযোগ সুবিধা পান, তারা এরোপ্লেনে ভ্রমণ করেন, তারা 5 তারা হোটেলে থাকেন, আপনারা খাটিয়া, একটু আগে বলছিলেন খাটিয়ায় শুয়ে খেলেছেন, তো কোথাও কি মনে হয় না যে ফুটবলটা কোথাও যেন হারিয়ে যাচ্ছে এখন? আমরা খাটিয়ায় শুয়ে তো চ্যাম্পিয়ন হয়েছি, কিন্তু এখন 5 স্টার হোটেলে থেকেও চ্যাম্পিয়ন হতে মানে রেজাল্ট পাচ্ছে না। প্রথম কথা হলো যে ইস্টবেঙ্গল মোহনবাগানকে নিয়ে বলতে হয়। ইস্টবেঙ্গলের আজকে আমার আজকের দিনে আমার মনে হচ্ছে যে ইস্টবেঙ্গলের যা টিম করেছে সব বৃদ্ধাশ্রমে যাওয়ার মতো টিম, সব বয়স হয়ে গেছে, এদের কোমর ঘোরে না, এদের একটা জোনের মধ্যে খেলে। একটা আমাদের সময় হাবিব স্টপারের লাইন থেকে বল নিয়ে গেছে, আমরা সাইড ব্যাক থেকে বল নিয়ে গেছি, কিন্তু এখন উইঙ্গার নেই। একটা কথা বলি, ফুটবল যত বড় টিমেই হোক, উইঙ্গার ছাড়া ফুটবল টিম হবে না। পাখি যেরকম ডানা ছাড়া উঠতে পারে না, প্লেন যেরকম উইংস ছাড়া উঠতে পারে না, এবং ফুটবলটাও উইঙ্গার ছাড়া কখনোই পেনিট্রেট করতে পারে না। উইঙ্গার ছাড়া ফুটবল হয় না, উইঙ্গাররা ফাটল ধরিয়ে দেন ডিফেন্সে, এবং রঞ্জিতের মতো স্ট্রাইকাররা সেখান থেকে গোল করে। ঠিক। ধন্যবাদ রঞ্জিত, ধন্যবাদ স্বপনদা আমাদের সঙ্গে আজকে যোগ দেওয়ার জন্য।